বাড়ির সামনেই মাঠ, যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। ওই যে দূরের ওই পলাশ গাছটা দেখা যাচ্ছে, ওই পলাশ গাছটা তমালকে ভীষণভাবে আকর্ষণ করছে। করবে নাই বা কেন? ওই গাছটাকে নিয়ে যে অনেক স্মৃতি জড়িয়ে আছে তার। তমালের বৃষ্টি ভীষণ ভালো লাগে। এই বৃষ্টিকাল এলেই তার মনে আনন্দের শিহরণ বয়ে যায়। কিন্তু আজকে তার মনটা ভীষণ ভারাক্রান্ত, বিষণ্ণতায় ছেয়ে আছে। তার প্রেয়সী যে ভীষণ কষ্টে আছে, সে নিজেকে ঠিক রাখবে কি করে? তমাল অতীতে ডুব দেয়। তায়াদের বাড়িতে রাধাকান্তবাবু দিনমজুরের কাজ করতেন। তায়ার বাবা অনিমেষবাবু ভীষণ বড়লোক ছিলেন। 30 বিঘা ধানি জমি, পুকুর, আম, জাম, লিচু, বাদাম সব মিলিয়ে 7-8খানা বাগান ছিল। গঞ্জে 10খানা দোকান ছিল তাঁদের। অনেকগুলো লরি ছিল, বাস ছিল, এছাড়াও ছিল ধান ভাঙা মেশিন, গম ভাঙা মেশিন, চালের আড়ত, সুদের ব্যবসা তো ছিলই। খুবই বনেদি পরিবার। রাধাকান্তবাবুর মতো গ্রামের অনেকেই দিনমজুরের কাজ করতেন অনিমেষবাবুর বাড়িতে। তাকে এক ডাকে সবাই চিনত। তিনি সমাজের কাছে রাগী, অত্যন্ত নির্দয়, কুটিল মনোবৃত্তি সম্পন্ন একজন মানুষ হিসাবে পরিচিত ছিলেন। প্রয়োজনে নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ খুন করা তার বাম হাতের কাজ ছিল। 8-10 গ্রামের লোকেরা অনিমেষবাবুর নামে এক ঢোক জল বেশি খেতেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসা ছিল তার নিত্য নৈমিত্তিক ঘটনা। সবাই তাকে ভয় পেতেন, তাই যতটা সম্ভব মানুষজন তাকে এড়িয়ে চলত। তমালের বাবা রাধাকান্তবাবুর থাকার মধ্যে ছিল 1 বিঘে ধানি জমি আর 1 টুকরো জমিতে বাঁশের বেড়া দেওয়া মাটির ঘর। রাধাকান্তবাবু কায়িক পরিশ্রম করে সংসার নির্বাহ করতেন। তমাল বরাবরই মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার জন্য রাধাকান্তবাবুকে তেমন টাকা পয়সা খরচ করতে হয়নি। স্কুলের স্যারেরা বই কিনে দেওয়া থেকে শুরু করে যাবতীয় সকল খরচ বহন করতেন। রাধাকান্তবাবুর সামর্থ্য ছিল না ছেলেকে পড়ানোর মতো। তার যৎসামান্য ইনকামে কোনো রকমে খাইয়ে পরিয়ে পরিবারকে বাঁচিয়ে রেখেছিলেন। মাধ্যমিকে তমাল ভীষণ ভালো রেজাল্ট করে। মেধা তালিকায় 1 থেকে 10-এর মধ্যে নাম ছিল তার। সরকার থেকে জলপানি পায় সে, তাতে কিছুটা সুরাহা হয় তার। তমালের সহপাঠিনী ছিল তায়া। বিময়, ইভান, তমাল এরা 3 বন্ধু ছিল হরিহর আত্মা। এরা প্রত্যেকেই ছিল গরিব ঘরের সন্তান। ধনাঢ্য পরিবারের ছেলেরা এদের সঙ্গে বেশি মিশত না। গুটি কয়েক ছেলেরা যদি বা মিশত, তা ছিল স্বার্থের জন্য। লেখাপড়াতে একটু হেল্প পাওয়ার জন্য ছিল প্রত্যাশা। তায়া ছিল বড়লোক বনেদি পরিবারের মেয়ে, তাই সে কাউকে পাত্তা দিত না। তমালের বেলকনি থেকে ওই যে দূরের ওই পলাশ গাছটা দেখা যাচ্ছে, ওই পলাশ গাছের নিচে তায়া আর তার বান্ধবীরা মিলে বিকেলে আড্ডা দিত। তমাল ঝোপের আড়াল থেকে তায়াকে দেখত। তায়ার ঘন কালো দীঘল চুলের মাঝে তমাল নিজেকে হারিয়ে ফেলত। তায়া খুব যে সুন্দরী ছিল তা বলবো না, কিন্তু তায়ার মুখমণ্ডল ছিল লাবণ্য মাখা। চোখ জোড়া ছিল শান্ত, স্নিগ্ধ, ভীষণ মায়া মাখানো। তমাল তায়ার মুখের দিকে তাকিয়ে কোনো দিন কথা বলেনি, কিন্তু তমালের সারা মন জুড়ে ছিল তায়ারই বসবাস। তমালের মনে সংকোচ ছিল, কারণ তায়া ছিল তার বাবার মনিবের মেয়ে, আর তমালরা ছিল বড্ড গরিব। তাই তমাল কোনোদিন আগ বাড়িয়ে তায়ার সঙ্গে কথা বলেনি, সব সময় এড়িয়ে চলত। তাছাড়া
তমালের বাবা রাধাকান্তবাবু ছেলেকে নিষেধ করেছিলেন তায়ার সঙ্গে কথা বলতে এবং তাকে এড়িয়ে চলতে। কারণ তায়ার বাবা অনিমেষবাবু ভীষণ বদলোক এবং ভীষণ আত্মহংকারী ছিলেন। গরিবদের তিনি সহ্য করতে পারতেন না। তিনি রাধাকান্তবাবুকে একদিন বলেছিলেন, আমার মেয়ের সঙ্গে যেন তোর ছেলে মেলামেশা না করে। কিন্তু তাই বলে কি তমাল তার মনটাকে শক্ত শিকলে বাঁধতে পেরেছে? মোটেই না। সে যে তার মন্দরিয়ায় অনেক আগেই তায়া নামক মায়াবিনীকে স্থান দিয়ে দিয়েছে। এখন হাজারো চেষ্টা করলেও যে সেই ভালোবাসা নামক ফুলের শিকল থেকে নিজের মনকে মুক্ত করতে পারবে না। এই বন্ধন যে আজীবনের, আমৃত্যু। একদিন তমাল কোচিং ক্লাস করে বাড়ি ফিরছে। তখন সবেমাত্র সূর্যদেব তার অগ্নি তেজ নিয়ে অস্ত গেছেন। আকাশে এক নির্মল মাধুর্যের সৃষ্টি হয়েছে। ধরিত্রী মা যেন এতক্ষণ সূর্যদেবের অগ্নিতেজে ভীষণ ক্লান্ত। তাই তিনি যেন সূর্যদেবের প্রস্থানে ভীষণভাবে আপ্লুত। তিনি যেন ভীষণভাবে আরাম পেয়েছেন। তাই শান্ত সমাহিত হয়ে গেছেন। আবেশে চোখ বন্ধ করে নিয়েছেন। এমনই এক নির্মল পরিবেশে তমাল তায়াদের আমবাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে এক সুমিষ্ট সুমধুর কণ্ঠ রিন রিন করে তমালের কর্ণকুহরে ধেয়ে এলো। এই অতি সুমধুর কণ্ঠের অধিকারিণীকে দেখার জন্য তমাল পিছন ফিরে চাইল। পিছন ফিরেই সে স্তব্ধ হয়ে গেল। তমাল মনে মনে বিড়বিড় করে বলল, এই যে তায়া, আমি ভুল দেখছি না তো? যাকে আমি সবসময় এড়িয়ে চলি আর সে আমার সামনে দাঁড়িয়ে আছে। তায়ার ওই মায়ামৃগ হরিণীর চোখের গভীরে তমাল নিজেকে হারিয়ে ফেলে। এই মেয়েটিকে দেখে যে তার কৈশোরের প্রণয় ফুল ফুটেছে, ভালোবাসা কি উপলব্ধি করতে শিখেছে, ভালোবাসার মোহে পড়ে গেছে আমৃত্যু। তমাল অপলক নয়নে তায়ার দিকে চেয়ে রয়। তায়া তমালের মুখের উপর হাত নাড়িয়ে বলে, তমাল, এই তমাল, কোন ভাবনায় ডুব দিলি তুই? কি রে, আমাকে চিনতে পারছিস না? হা করে কি দেখছিস? তায়ার কথায় তমালের সম্বিত ফিরে। সে ভালোবাসার রাজ্য থেকে বাস্তবে ধরিত্রীতে পদার্পণ করে। তায়া আবারও বলে, ও হ্যালো, আমি তোকে কিছু বলছি। তমালের এবার খুব লজ্জা হয়। সে মুখ নামিয়ে বলে, হ্যাঁ, কিছু বলবি? তায়া এবার মুচকি হাসে, বলে, বলবো বলেই তো দাঁড়িয়ে আছি। তমাল বলে, ও আচ্ছা, তা কি বলবি বল? এবার তায়া বলে, আমি ভীষণ সমস্যায় পড়েছি রে বন্ধু। তমাল কথাটা শুনে ভ্রু কুঁচকে একবার তায়ার দিকে তাকায়, তারপর সঙ্গে সঙ্গে আবার মুখটা নিচের দিকে নামিয়ে নেয়। তায়া সবটাই লক্ষ্য করে আর সে মনে মনে হাসে। আর তমালকে উদ্দেশ্য করে বলে, আসলে আমি ম্যাথের কয়েকটা চ্যাপ্টার বুঝতে পারছি না, তুই একটু বুঝিয়ে দিবি বন্ধু? আসলে কি বলতো, কোচিংয়ে স্যার বোঝাচ্ছেন কিন্তু আমি বুঝতে পারছি না। স্যার যখন বলছেন বুঝতে পেরেছো, আমি শুধু হ্যাঁ সুযোগ মাথা নাড়ছি। লাভের লাভ কিছুই হচ্ছে না। এমনভাবে চললে তো আমি ডাহা ফেল করব। প্লিজ বন্ধু, একটু হেল্প কর আমাকে। তমাল মুখ নিচু করেই বলে, এতে এত চিন্তা করার কি আছে? আমি স্কুলের টিফিন টাইমে তোকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করিস না। আচ্ছা, আমি এখন আসছি, হ্যাঁ? বলেই তমাল যেতে উদ্যত হয়। ঠিক এই সময় তায়া তমালকে বলে, আচ্ছা তমাল, তুই আমার সামনে মুখ নিচু করে ফেলিস কেন বলতো?
আর এখানে তো কেউ নেই, তুই আর আমি ছাড়া। তবুও তুই মুখ নিচু করেই রেখেছিস। তাছাড়া আমি লক্ষ্য করেছি তুই আমাকে এড়িয়ে চলিস কেন? তমাল আমতা আমতা করে বলে, না কই না তো, কি বলছিস তুই যাতা। আচ্ছা, কাল স্কুলে দেখা হচ্ছে। এখন অনেক দেরি হয়ে গেছে রে, বাড়ি যেতে হবে, না হলে মা চিন্তা করবেন। আমি এখন আসছি, কেমন? বলেই তমাল সেখান থেকে চলে যায়। তায়া তার যাওয়ার পানে হাঁ করে অপলক চোখে চেয়ে রয়। পরের দিন স্কুলে তায়াকে যখন তমাল অঙ্ক বোঝাচ্ছিল, সেই মুহূর্তটি একজন আড়াল থেকে দেখছিল। স্কুলের মধ্যে নামকরা বদমাস ছেলে সে, শুধু বদবুদ্ধি সারাক্ষণ মাথার মধ্যে কিলবিল করতে থাকে তার। ছেলেটির নাম নীলেশ পাল, তায়ার বৌদির ভাই। তায়াদের বাড়িতে থেকে লেখাপড়া করে। কি গুণ নেই তার! এই বয়সেই মদ, গাঁজা, এমনকি ড্রাগসের নেশাও ধরেছে। মেয়েদের ইপটিজিং করে। মারামারি তো তার নিত্যদিনের সঙ্গী। তায়াকে সে মনে মনে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। নীলেশ যে সত্যি তায়াকে ভালোবাসে এমনটা কিন্তু নয়। আসলে অনিমেষবাবুর সম্পত্তির লোভে নীলেশ তায়ার পেছনে ঘুরঘুর করে। তায়া তাকে পাত্তাই দেয় না। তায়া তো তাকে একদম সহ্যই করতে পারে না। অনিমেষবাবু অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ, তাই নীলেশ সবসময় নিজেকে গুটিয়ে রাখে। নীলেশ তমালকে একদম সহ্যই করতে পারে না, কারণ নীলেশ জানে তায়া তমালকে মনে মনে প্রচণ্ড ভালোবাসে। আর তাছাড়া তমাল ভীষণ মেধাবী একজন ছাত্র, দেখতেও খুব সুন্দর এবং খুব নম্র ভদ্র চরিত্রবান একজন ছেলে। সেখানে নীলেশ তমালের ধারে কাছেও যায় না। আর আজ যখন নীলেশ দেখলো তায়া তমালের সঙ্গে হেসে হেসে কথা বলছে আর তমাল তায়াকে অঙ্ক বোঝাচ্ছে, বিষয়টা সে কিছুতেই সহ্য করতে পারল না। রাগে হিংসায় তার সর্বাঙ্গ জ্বলে যেতে থাকে। তাই বাড়ি এসে সে সমূহ ঘটনাবলী অনিমেষবাবুকে বলে দেয়। একটু রং চড়িয়ে বাড়িয়েই বলে। ঘটনাবলী শুনে অনিমেষবাবু প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি তৎক্ষণাৎ মেয়েকে ডেকে পাঠান। তায়া সঙ্গে সঙ্গে তার বাবার কক্ষের সামনে এসে বলে, বাবা আসবো? অনিমেষবাবু বলেন, এসো। তায়া দুরু দুরু বুক নিয়ে ধীর পদক্ষেপে কক্ষে প্রবেশ করে। অনিমেষবাবুর সামনে গিয়ে মুখ নিচু করে দাঁড়ায়। তার বাবাকে সে বলে, কিছু বলবে বাবা? অনিমেষবাবু বলেন, হ্যাঁ বলবো বলেই তো ডেকেছি তোমাকে। তুমি আজকে স্কুলে তমালের সঙ্গে কথা বলেছো? এই কথা শুনে তায়া ভয়ে কাঁপতে থাকে। সে মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, এটা নিশ্চয়ই নীলেশের কাজ। সে ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। না, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। হে ভগবান, বাবা তো আজকে আমাকে মেরেই ফেলবে, তুমি আমাকে বাবার হাত থেকে বাঁচাও। এতক্ষণ তায়াকে চুপ দেখে অনিমেষবাবু ধমকে ওঠেন, আমি কিছু বলেছি তোমাকে, তার উত্তর দাও। অনিমেষবাবুর ধমক শুনে তায়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, হ্যাঁ বাবা। মেয়ের কথা শুনে অনিমেষবাবু রাগে থরথর করে কাঁপতে থাকেন। তিনি রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়েকে চিৎকার করে বলেন, কেন বলেছ? এত কিসের কথা? আমি না তোমাকে বারণ করেছিলাম কথা বলতে? মুখ নিচু করে রেখেছ কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। তায়া বলে, জরুরি দরকারি কথা বলতে হয়েছে বাবা। আসলে আমি অঙ্কের কয়েকটা চ্যাপ্টার বুঝতে পারছিলাম না। তমালকে বলেছিলাম বুঝিয়ে দিতে, তাই তমাল আমাকে অঙ্কগুলো আজকে টিফিনের টাইমে বুঝিয়ে দিয়েছে। অনিমেষবাবু মেয়ের উপর রেগে ধমকে ওঠেন, কেন? তমালের কাছে বুঝতে হবে কেন? এতগুলো মাস্টার রাখা হয়েছে কিসের জন্য? একটা চাল চুলোহীন ছেলে, তার বাবা আমার বাড়িতে দিনমজুরের কাজ করে, সেই ছেলের সঙ্গে তুমি মিশতে গেছো? ভুলে গেছো তোমার আভিজাত্য? কোন বংশের মেয়ে তুমি? আর যেন কখনো না শুনি তুমি তমালের সঙ্গে মেলামেশা করেছো।
এরপর যদি কিছু শুনেছি তোমাকে আস্ত রাখবো না, এই বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে না থেকে যাও, তোমার রুমে যাও। এরপর তায়া রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে, অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে যেতে থাকে। রাগে দুঃখে প্রচণ্ড অভিমানে তার সারা শরীর কাঁপতে থাকে, চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার দাদার রুম থেকে শুনতে পায় তার বৌদির গলা। সে মনে মনে বলে, দাদা তো বাড়িতে নেই, বৌদি কার সঙ্গে এত কথা বলছে। একটু কৌতূহল বশত দরজাটা ফাঁক করে সে দেখে নীলেশকে তার বৌদি তারই সম্বন্ধে কিছু বলছে। যেহেতু তার বৌদি তার সম্পর্কে নীলেশকে বলছে, তাই সে কান পেতে শুনতে থাকে তার বৌদি আর নীলেশ কি শলা পরামর্শ করছে। তার বৌদি নীলেশকে বলছে, বাবাকে বলে দিয়ে একদম ঠিক কাজ করেছিস। তায়াকে আমি একদম সহ্য করতে পারি না, বড্ড ডানা গজিয়েছে। ওরা শখ হয়েছে তার। দাঁড়া, ডানা ছাটার ব্যবস্থা করছি। অনেক লেখাপড়া করবে, তাই না? বার করছি তার লেখাপড়া করা। এইচএস এক্সামটা দিলে ওকে বিদায় করার ব্যবস্থা আমিই করব। বিয়ের কথা শুনে নীলেশ সাহস সঞ্চয় করে তার দিদিকে বলে, দিদি, তায়াকে আমি বিয়ে করতে চাই। তায়ার বৌদি সোহিনী নীলেশকে মুখ ঝামটা দিয়ে বলে, কি যোগ্যতা আছে তোমার যে তায়াকে তুমি বিয়ে করতে চাও? এই বয়সে তুমি মদ খাওয়া ধরেছ, ক্লাসে ফেল করো, আমি শিওর তুমি এইচএস এক্সামেও ফেল করবে। মেয়েদের বিরক্ত করো তুমি, মেয়েরা তোমার জন্য স্কুলে যেতে ভয় পায়। তুমি কি ভেবেছ আমি তোমার কোনো খবর রাখি না? আমার শ্বশুর তোর মতো কুলাঙ্গারের গলায় তার এত সুন্দর মেধাবী মেয়েকে ঝুলিয়ে দেবে? তুই ভাবলি কি করে? কখনো না। আমি যদি তোর বিয়ের প্রস্তাব নিয়ে শ্বশুর মশাইয়ের দ্বারস্থ হই, তাহলে আমাকে সমেত তোকে চিরজীবনের জন্য এই বাড়ি ছাড়া করবেন। আমি চাই না তোর জামাইবাবু আবার একটা বিয়ে করুক। এই কথা শুনে নীলেশের মাথা নিচু হয়ে যায়। সোহিনী তার ভাইয়ের দিকে তাকিয়ে ক্রূর হেসে বলে, তবে আমি চেষ্টা করব তোর সঙ্গে তায়ার বিয়ে দেওয়ার। আমাদের বাড়িতে একবার ঢুকিয়ে দিতে পারলে আর বেরোতে পারবে না। আমাদের ফ্যামিলি তো অশিক্ষিত ফ্যামিলি, আমাদের বাড়িটা তো জেলখানার চাইতে কম কিছু নয়। তুই তো জানিস আমাদের পরিবারে বিশেষ করে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। ওই পরিবারে আমার আদরের ননদিনীকে একবার ঢুকিয়ে দিতে পারলে বাজিমাত, তুই এই পরিবারের জামাই হয়ে যাবি। তখন আমরা ভাই বোন মিলে এত বড় বিশাল সাম্রাজ্যকে ভোগ করব, আর আমার আদরের ননদিনী খাঁচায় বন্দি হয়ে যাবে চিরতরে। ওখান থেকে বেরোনোর জন্য ছটপট করবে, কিন্তু বেরোতে পারবে না। প্রতিদিন একটু একটু করে মরবে। বলেই সোহিনী ক্রূরভাবে হাসতে থাকে। নীলেশ তার দিদির পানে চেয়ে বলে, সত্যি বলছিস দিদি? তায়ার সঙ্গে আমার বিয়েটা তুই দিয়ে দিবি? সোহিনী বলে, হুম, আগে এইচএস এক্সামটা হয়ে যাক, তারপর তার ডানা কাটার ব্যবস্থা করছি। তায়া বিস্ময় বিমূঢ় হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তার চলার শক্তি যেন কেউ কেড়ে নিয়েছে। পাগুলো যেন তার 10 মণ পাথরে পরিণত হয়েছে। এ কি শুনল সে? সে জানে তার বৌদি একজন হিংসুটে এবং খারাপ মনের মানুষ, কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বৌদি তার সর্বনাশ করার জন্য এইভাবে উঠে পড়ে লাগতে পারে, তার সম্বন্ধে এত বাজে ধারণা পোষণ করতে পারে।